নমস্কার। আমি আজ ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পার্থ রায়চৌধুরী আজকে বিপিএসসি 106 এর ব্লক 3 এবং ইউনিট 8 এর রোল অফ ইন্টারেস্ট গ্রুপ ইন পাবলিক পলিসি জননীতিতে স্বার্থ গোষ্ঠীর কি ভূমিকা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা উদ্দেশ্য জেনে নিই আমাদের পাঠে। এই ইউনিটটি পড়ে আমরা প্রথমে স্বার্থ গ্রুপ বা যেটাকে আমরা ইন্টারেস্ট গ্রুপ বলছি সেই স্বার্থ গ্রুপের অর্থ আর তার নেচার বা প্রকৃতি ব্যাখ্যা করব। পরে আমরা বিভিন্ন ধরনের স্বার্থ গ্রুপ কি কি আছে সেগুলো জানবো। আর পাবলিক পলিসিকে এই স্বার্থ গ্রুপগুলি কেমন ভাবে এবং কি কি কৌশল ব্যবহার করে প্রভাবিত করে জননীতিকে নিজেদের অনুকূলে টানতে সেটা জানবো। আর সব থেকে শেষে নীতি প্রক্রিয়ায় স্বার্থ গোষ্ঠীর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। এই হলো আমাদের উদ্দেশ্য আজকের পাঠের। আর আমরা প্রথমে ভূমিকায় চলে যাব। এখানে ইন্ট্রোডাকশনে আমাদের বলছে যে নীতি প্রণয়ন করা কিন্তু এক ব্যক্তির কর্ম নয়। এটা যে কেবল বিধায়ক আর কারা এক্সিকিউটিভদের মধ্যেই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এতে বিভিন্ন রকম স্টেক হোল্ডাররা জড়িত থাকে। অনেক স্বার্থ গোষ্ঠীর তাদের মধ্যে ইন্টারাকশন এবং এদের সব এক্সিকিউটিভ লেজিসলেচার এদের সব ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া বা যেটাকে একটা গতিশীলতার মধ্যে নীতি রচনা করা হয় এবং তার বাস্তবায়ন চলে। এটি কার্যকর এবং যে সমস্ত মানে যে সমস্ত মানে দমনমূলক যে সমস্ত নীতি আছে সেগুলো যে সমস্ত জনগণকে অংশগ্রহণের কিন্তু প্রয়োজনীয়তা আছে সেটা মনে করা হয়। এই নীতি কেবল যে নীতি নির্ধারণ করা তাই নয়, তার বাস্তবায়ন পর্যায়েও আমাদের সহযোগিতা আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে এই সমস্ত স্বার্থ গোষ্ঠীগুলি। পাবলিক পলিসি হলো কি, যে মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য একটা আইনের কাঠামো। তো এটি বিভিন্ন শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা স্বার্থের একটা অভিব্যক্তি। এর একটি নির্দিষ্ট আকার এবং একটা গতিশীলতার জানান দেওয়ার একটা বাহন বা ভেহিকেল। যেহেতু এটিকে বহু এবং বিভিন্ন দিক থেকে জনসাধারণের চাহিদার মোকাবিলা করতে হয়, তাই পাবলিক পলিসি মান্যতার কাজ করতে পারে না বা যে সমাজে কাজ করছে সেখানে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না। এটি যে কোনো সরকারের জনসাধারণের নীতির জন্য এবং তাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন গোষ্ঠী এবং সংস্থার একসাথে মিলেমিশে কাজ করার একটা ব্যাপার এবং সেটাকেই সুনিশ্চিত করার প্রধান উদ্দেশ্য। এখানে পাবলিক পলিসি প্রক্রিয়ায় যে পলিসি প্রসেসে স্বার্থ গোষ্ঠীর কিন্তু কি ভূমিকা সেগুলো কিন্তু সবসময় আমাদের চোখে পড়ে। আসলে এরা কি, যে সমাজের বিভিন্ন মানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন মানুষজন একই স্বার্থ নিয়ে এক জায়গায় একত্রিত হয়। এরকম ভাবে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী আছে যারা ভিন্ন ভিন্ন স্বার্থ গোষ্ঠী এরকম ভাবে উদ্ভব হয়েছে এবং তাদের গোষ্ঠী উদ্ভব হয়েছে তাদের কি একমাত্র তাদের নিজস্ব লক্ষ্য পূরণ করার জন্য। যখন মানুষের কিছু সাধারণ মানে কমন স্বার্থ থাকে তখন তাদের তখন কিন্তু তাদের সহজেই এক জায়গায় একত্রিত করা যায়। যখন কমন ইন্টারেস্ট মানে যেটাকে আমরা বলছি সাধারণ স্বার্থ লোকজন একটি সংগঠিত আকারে একত্রিত হয় তখন তাদের স্বার্থ
বা ইন্টারেস্ট গ্রুপ বলে, কোনো কমন ইন্টারেস্ট নিয়ে লোকজন একটি জায়গায় সংগঠিত হয় এবং একত্রিত হয়, তখন তাদের আমরা কি বলছি, স্বার্থ গোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপ বলছি। এই স্বার্থ গোষ্ঠী নীতি যে লক্ষ্য ধরে আমরা চলছি, সেই সমস্ত লোকদের একটা সংগঠন, যারা কিরকম রাজনৈতিক যে প্রক্রিয়ার মধ্যে এই ধরনের লক্ষ্যগুলিকে তারা নিয়ে যাবার জন্য সচেষ্ট হয়। তারা তাদের নিজেদের স্বার্থে সরকারি নীতিকে প্রভাবিত করে বা প্রভাবিত করার চেষ্টা করে। তার জন্য কি করবে, তারা লবি ব্যবহার করে, নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করে, সাথে সাথে তাদের নিজেদের লক্ষ্য অর্জনের জন্য জনসাধারণকে এসব ব্যাপারে শিক্ষিত আর সংঘবদ্ধ করে তোলে। তবে রাজনৈতিক দলগুলির মতো তারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করে না বা সরকারের উপর সরাসরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। যদিও তারা সরকার চালাতে আগ্রহী নয়, কেবল তারা চায় তাদের যেটা কমন স্বার্থ সেটা সেটার যাতে সুরক্ষিত করা যায় এবং সরকারের জননীতিতে পাবলিক পলিসিকে যেন সেই নীতিটি প্রভাবিত করতে পারে তাদের নিজস্ব স্বার্থকে। তো এই ইউনিটটি এতে আমরা নীতি প্রক্রিয়ায় স্বার্থ গোষ্ঠীর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি। তাছাড়া নীতি প্রণয়নে, যেটাকে বলছি আমরা পলিসি প্রসেস বা বাস্তবায়ন বা অ্যাপ্লিকেশন, বাস্তবায়ন, তাদের অর্থ, প্রকৃতি এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে স্বার্থ গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত ভূমিকার পাশাপাশি নীতি প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য স্বার্থ গোষ্ঠীগুলি কি কি কৌশল গ্রহণ করে তারও আমরা জানবো আমরা সেখানে। এই এবং স্বার্থ গোষ্ঠীর ইন্টারেস্ট সেটা নিয়ে আমরা আলোচনা করবো। গোষ্ঠীগুলি হলো ব্যক্তি বা সংস্থা তাদের নিজেদের মধ্যে একটা কমন স্বার্থ রয়েছে, অরাজনৈতিক এবং তাদের নিজেদের স্বার্থের পরিপ্রেক্ষিতে জনগণের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। মোদ্দা কথা এটি, তাদের নির্দিষ্ট পাবলিক পলিসি এজেন্ডা আছে, তাদেরও নিজেদের এজেন্ডা আছে। অন্যরকম ভাবে বললে আমরা বলতে পারি যে স্বার্থ গোষ্ঠীগুলি এক ধরনের স্বার্থান্বেষী গোষ্ঠী, স্বার্থের অন্বেষণ করে সেই রকম ধরনের গোষ্ঠী। তারা নিজেদের স্বার্থ রাজনৈতিক আইন প্রণয়ন প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে কিন্তু জড়িত থাকে। এই স্বার্থ গোষ্ঠীর বিভিন্ন আকার আর প্রকৃতি কিন্তু হতে পারে এবং প্রত্যেকটি গোষ্ঠী তাদের নিজস্ব সদস্যদের স্বার্থ যাতে হাসিল হতে পারে তার দিকে কিন্তু মনোনিবেশ করে। তাদের মধ্যে অনেকেই অনেক বেশি সদস্য নথিবদ্ধ থাকে, আবার অনেকের অল্প থাকে। সবসময় যে বেশি থাকবে তা নয়, কারো বেশি থাকে, কারো সদস্য সংখ্যা কোনো কোনো গোষ্ঠীতে কম হয়। তো স্বাস্থ্য গোষ্ঠী তাদের সদস্যদের জন্য বেশি সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্রকে সবসময় চাপ দেওয়ার চেষ্টা করে। তারা তাদের যে কমন স্বার্থ বা সাধারণ স্বার্থ প্রচার আর কি সেটা সুরক্ষার জন্য সক্রিয়ভাবে এক জায়গায় সংগঠিত হয়। একমাত্র তাদের কমন স্বার্থের প্রচার আর কি সেটা যাতে সুরক্ষিত হয় তার জন্য তারা সকল সদস্যরা এক জায়গায় সংগঠিত হয়।
তবে তাদের কিছু সুনির্দিষ্ট স্বার্থও থাকে এবং তাদের কার্যক্রম এই স্বার্থের প্রচার এবং সুরক্ষার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে, অন্যদিকে বিশেষ তারা অগ্রসর হয় না। তবে আমরা এটা বলতে পারি যে স্বার্থ গোষ্ঠীগুলি মূলত মানুষের দ্বারা তৈরি এবং একটি স্বেচ্ছাসেবী সমিতির মতো, যা তারা তাদের সাধারণ স্বার্থ ভাগাভাগি করার জন্য এক জায়গায় একত্রিত হয়। তারা কিন্তু স্বায়ত্তশাসিত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকে, যেটা আগে বলছিলাম যে তারা কিন্তু অটোনমি আছে তাদের গোষ্ঠীর মধ্যে এবং তারা তাদেরকে কেউ আলাদা করে কেউ চালিত করে না, তারা নিজেদের একটা স্বায়ত্তশাসিত এবং তারা রাজনৈতিক দলের প্রভাব এড়িয়ে চলে। মানে প্রভাব এড়িয়ে চলে মানে হচ্ছে তারা নিরপেক্ষ থাকে, ইন্ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে ওদের রাজনৈতিক শাসন ক্ষমতায় যে দলই থাকুক না কেন তারা সরকারের সাথে দর কষাকষি করে আর কি তাদের কমন স্বার্থের প্রতি সিদ্ধান্ত গ্রহণ করাতে তাদের চাপ সৃষ্টি করে, বা যেটাকে আমরা বলছি তারা তাদের যাতে সাধারণ স্বার্থ, তাদের স্বার্থ যাতে সরকার যাতে মেনে নিতে পারে বা প্রভাবিত করে, তাদের যে সমস্ত নীতি প্রক্রিয়ায় সেটাও যেন তাদের স্বার্থটা ঢুকে যেতে পারে। তবে এই যে ইন্টারেস্ট গ্রুপ বা যেটাকে বলছি স্বার্থ গ্রুপ, স্বার্থ গোষ্ঠী, তারা কিন্তু নিজেদের যে সমস্ত মেম্বার আছে সদস্যদের সরকারের স্থান দেওয়ার চেষ্টা করে না। মানে আমার লোককে আমি সরকারে পাঠিয়ে দিলাম, তাদের ইলেকশন করিয়ে জিতিয়ে দিলাম, সেগুলো সরাসরি ভাবে করে না। তবে তারা সরকারি যে সমস্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে, তদবির তদারকি এসব তো করে, দর কষাকষি করে, তাদের যেটা কমন স্বার্থ যে জন্য তারা একত্রিত তার প্রতি সিদ্ধান্ত গ্রহণ করাতে সরকারকে চাপ সৃষ্টি করে। তো তারা কেমন ভাবে করে, তারা সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে, তদবির তদারকি করে, চিঠিপত্রের আদান প্রদানের মতো বিভিন্ন কৌশল অবলম্বন করে যাতে সরকারের সিদ্ধান্তগুলো প্রভাবিত হয় তাদের পক্ষে। তার মানে তাদের প্রচার, আবেদন, বিক্ষোভ এই সমস্ত কৌশল তারা অবলম্বন করছে। কখনো কখনো আবার লক্ষ্য অর্জনের জন্য ধর্মঘট আর দুর্নীতির মতো অবৈধ পদ্ধতিও তারা ব্যবহার করে। তবে স্বার্থ গোষ্ঠীগুলি উদাহরণস্বরূপ আমরা বলি সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করে, ঠিকই, জনশুনানিতে অংশগ্রহণ করে, সরকারের সদস্যদের মেমোরেন্ডাম খসড়া প্রতিবেদন প্রদান করে, বা পরোক্ষভাবে কি তারা অনেক সময় কি করে তাদের কনসালটেন্ট, পরামর্শদাতা বা আইনজীবী এদেরকেও নিয়োগ করে যাতে সরকারি নীতি প্রভাবিত করতে পারে। এখন কিন্তু জননীতিকে প্রভাবিত করার জন্য স্বাস্থ্য গোষ্ঠীর উত্থান ও তাদের স্বীকৃতি কিন্তু দিন দিন বাড়ছে। তো জননীতি অধ্যয়নে মানে পাবলিক পলিসি স্টাডির জন্য এখন স্বার্থ গোষ্ঠীর কাজকর্ম সরকারের উপরে চাপ সৃষ্টির মতো বিভিন্ন দিক নিয়ে আলোচনায় স্বীকৃতি পেয়েছে। তারপরে আমরা যে অধ্যয়নের মধ্যে স্বার্থ গোষ্ঠীর কাজ কেমন হবে, তারা কেমন ভাবে কাজ করবে, কি না করবে, সবকিছু কিন্তু এখন এইসব জিনিস নিয়েও এখন কিন্তু দীর্ঘ আলোচনা হয়। জননীতির যখন আমরা পাবলিক পলিসি নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি, তখন এইসব ব্যাপার নিয়েও আলোচনা পুরো মাত্রায় হয়। তাছাড়া কেমন ভাবে স্বার্থ গোষ্ঠী সরকারের জননীতিকে প্রভাবিত করছে, কেমন ভাবে করছে, সেটা নিয়েও আমরা অধ্যয়ন করছি, সেটা নিয়ে আমরা রিসার্চ করছি। হ্যাঁ, এবং ভবিষ্যতে আরো কিছু নতুন নতুন যে সমস্ত জিনিস আমরা জানতে পারবো সেসব নিয়েও আমাদের অধ্যয়ন হবে, অনুসন্ধান হবে, রিসার্চ হবে।
তো তাই স্বার্থ গোষ্ঠীগুলি কিন্তু দুটি প্রধান কারণের জন্য প্রাধান্য পেয়েছে। একটা মানে জানি একক ব্যক্তি সরকারি নীতি নির্ধারণ বা নীতি প্রণয়নে কোনো কিন্তু দাগ কাটতে পারে না। একক কেন তারা সিদ্ধান্ত একক ব্যক্তি কখনো পারে না। কিন্তু আমরা জানি যে জননীতি সমাজের প্রত্যেক ব্যক্তিকে কিন্তু প্রভাবিত করতে পারে। সরকার যে জননীতি নিল, যে পাবলিক পলিসি যেটা অ্যাপ্লাই করলো, সরকার যে সমস্ত পাবলিক নতুন নীতি নিল, তখন কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু প্রভাবিত করছে যখন তারা নিচ্ছে। তার মানে নীতি প্রণয়নে এবং নীতি প্রক্রিয়াতে, যেটা আমরা বলছি পলিসি মেকিং আর পলিসি প্রসেসে, একটি সম্মিলিত ও সংগঠিত প্রচেষ্টা যা কি সরকার দ্বারা স্বীকৃত এবং এর মঙ্গলের জন্য গুরুত্ব দেওয়া হয়। এই ঐক্যবদ্ধ শক্তির স্বীকৃতি প্রমাণ করে যে সরকার সব সময় সম্মিলিত কণ্ঠে সাড়া দেয়। একা একা বললে কিচ্ছু হবে না। একটা সম্মিলিত, একটা মিলিত জায়গা, একটা মিলিত কণ্ঠস্বর সরকারকে অনেক সময় বিভিন্ন নীতি তৈরি করতে সাহায্য করে এবং তাদের কথা শোনে বা যেটাকে আমরা বলছি প্রভাবিত করে সরকারের নীতি প্রণয়নে। তাই আমরা বলতে পারি এইসব নীতি প্রণয়নের জন্য মানুষ এক গোষ্ঠী এক জায়গায় একত্রিত হচ্ছে তাদের নিজস্ব স্বার্থ পূরণ করার জন্য। এটা আমরা দিন দিন আমরা এই দিকে এগোচ্ছি। প্রথম আমরা বললাম। দ্বিতীয়ত, যখন কোনো মানুষ রাজনৈতিক দলের সদস্য হয়, তাদের একটা প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও মানুষ মতাদর্শের জন্য নিজের পৃথক এজেন্ডা সরিয়ে রেখে কিন্তু সেই দলের সাথে জড়িয়ে পড়ে এবং সেই দলের তাদের কমান্ড আর নীতি অনুধাবন করে। যদি রাজনৈতিক দলের সদস্য হয়, নিজে যে এজেন্ডাটা নিয়ে আমি আছি সেটাকে আমরা সরিয়ে রেখে আমরা কিন্তু দলের হয়ে রাজনৈতিক দলের যে কমান্ড এবং নীতি সেগুলো মেনে চলি। তাই স্বার্থ গোষ্ঠী এখানে একটা সুযোগ থাকে যে সরকারকে সদস্যদের দাবিগুলি বিধিনিষেধ ছাড়াই নজর দেওয়ার জন্য। তারা সরকারকে তাদের দাবির প্রতি অবস্থান ঘোরানোর দিকে মনোযোগ সবসময় আকৃষ্ট করার চেষ্টা করে। যদি স্বার্থ গোষ্ঠীগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা সরকারি চাকরিতে প্রবেশের মতো রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, তবুও তারা একটা গণতান্ত্রিক কাঠামোতে নীতি নির্ধারণের মতো একটি প্রাসঙ্গিক উপাদান আজকাল হয়ে উঠেছে। তারা স্বার্থ গোষ্ঠী। এমনকি সেই সরকার, যে কোনো সরকারই হোক না কেন, যে কোনো ধরনেরই সরকারের গঠন হোক না কেন, সে টোটালিটারিয়ান সরকার হোক, যেটাকে আমরা বলছি সর্বগ্রাসী, বা সামন্তবাদী, যেটাকে আমরা বলছি ফিউডালিস্টিক, বা ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, যে কোনো ধরনের সরকার হোক না কেন, স্বার্থবাদী গোষ্ঠীর ভূমিকা কিন্তু থাকবেই। তাদের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অন্যদিকে রাজনৈতিক দলের বিপরীতে একজন ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক রাজনৈতিক দলে হয় না, এক দলেই থাকে, কিন্তু একজন ব্যক্তি এক সময় দুই বা ততোধিক স্বার্থ গোষ্ঠীর কিন্তু সদস্য পদ নিতে পারে। স্বার্থ গোষ্ঠীগুলোর মূলত গণস্বার্থ গোষ্ঠী এবং ঐতিহ্যগত ট্র্যাডিশনাল দু ধরনের আমরা স্বার্থ গোষ্ঠীতে বিভক্ত থাকে। গণস্বার্থ গোষ্ঠীগুলির সদস্য সংখ্যার আধিক্য দেখা যায় অনেক বেশি, তাদের ট্রেড ইউনিয়নের মতো তারা সুসংগঠিত হয়। অন্যদিকে আমরা যেটাকে ট্র্যাডিশনাল বা গোষ্ঠী বা ট্র্যাডিশনাল স্বার্থ গোষ্ঠী বলছি, তাদের পরিমাণের চেয়ে নাম্বার অফ মেম্বার্সে কম হয়, কিন্তু তাদের গুণমান
এই গুরুত্ব দেয়া হয়, মানে পরিমাণের চেয়ে গুণমানকে গুরুত্ব দেয়া হয়। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি দ্য অ্যাসোসিয়েশন অফ ডিফেন্স অফিসার্স ওয়াইফস, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত গুলোকে আমরা বলতে পারি গুণমানের দিক থেকে এরা উন্নত, যদিও সদস্য সংখ্যা কম। তো সংক্ষেপে আমরা এগুলোই বলতে পারি যে স্বার্থ গোষ্ঠীগুলির নিম্নলিখিত, মানে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পাচ্ছি সেগুলো হলো: এক, তারা সংগঠিত মানুষের দল। স্বার্থ গোষ্ঠী বললে প্রথমেই বলবো আমরা তারা একটা সংগঠিত মানুষের দল। তাদের অভিন্ন স্বার্থ রয়েছে, মানে একটি স্বার্থ নিয়ে তারা এক জায়গায় একত্রিত হয়েছে, অনেক স্বার্থ নয়, তাদের অভিন্ন, প্রত্যেকের মিলে যাবে তাদের স্বার্থ, সবাই এক জায়গায় আছে। ট্রেড ইউনিয়ন, তাদের নিজস্ব চাকুরি সুরক্ষার জন্য তারা এক জায়গায় একত্রিত হয়েছে, ওখানে একমাত্র তাদের চাকুরি সুরক্ষা, উন্নতি, তাদের মেম্বারদের ভালো, এই সমস্ত নিয়ে। তো সেখানে যেন অভিন্ন স্বার্থ। আর প্রকৃতি হলো কি, তাদের স্বেচ্ছাসেবকের দল, স্বেচ্ছাসেবকের দল। তারা নিজস্ব সময় দেয়, নিজস্ব টাকা পয়সা দেয়, নিজস্ব সবকিছু খরচ করে সেই এই স্বার্থে, এই স্বার্থ দলের, স্বার্থ গোষ্ঠীতে অংশগ্রহণ করে। তাই প্রকৃতি বলতে গেলে আমরা বলছি এরা এক ধরনের স্বেচ্ছাসেবকের দল। আবার বলছি যে স্বার্থ গোষ্ঠী হলো স্বায়ত্তশাসিত, তারা নিজেরাই ঠিক করে তাদের চলনের ব্যাপারটা, তারা কেমন ভাবে চলবে, তারা হলো স্বায়ত্তশাসিত, কেউ তাদের অঙ্গুলি হিলনে তাদের শাসিত, মানে শাসন করতে পারে না। স্বার্থ গোষ্ঠী হলো স্বায়ত্তশাসিত। আবার কি, এরা রাজনীতিতে নিরপেক্ষ, রাজনৈতিক ভাবে এরা হলো নিরপেক্ষ। আবার অন্যদিকে বলতে পারি আমরা রাজনৈতিক দল থেকে তারা সম্পূর্ণ আলাদা। আবার তারা সরকার গঠন করতে চায় না, কিন্তু তারা চায় সরকার তাদের দাবি শুনুক এবং তাদের স্বার্থ যাতে সব জায়গায় প্রচার করে। সবসময় স্বার্থ গোষ্ঠী এটাই চায়। তাই বলছি আমরা তাদের লক্ষ্য সীমিত, কেবল তারা শুধু কমন স্বার্থ পূরণের জন্য, মানে সাধারণ স্বার্থ পূরণের জন্য সবসময় সচেষ্ট হয়। টাইপস অফ ইন্টারেস্ট গ্রুপ, বা বিভিন্ন ধরনের স্বার্থ গ্রুপ বা গোষ্ঠী। তো এখানে প্রথম হচ্ছে ইকোনমিক ইন্টারেস্ট গ্রুপ। ইকোনমিক ইন্টারেস্ট গ্রুপ মানে অর্থনৈতিক স্বার্থ গোষ্ঠী। যতগুলো স্বার্থ গোষ্ঠী আমরা ভাগ এখানে করবো, এই স্বার্থ গোষ্ঠী মানে ইকোনমিক ইন্টারেস্ট গ্রুপটাই হলো সব থেকে বড়, বৃহত্তম ভাগ। এই ভাগের মধ্যে কে কারা কারা অন্তর্ভুক্ত হয়েছে, মানে এদের কারা কারা এদের মধ্যে পড়েছে, যেমন ফিকি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তারপরে আমরা বলবো ফেডারেশন অফ অল ইন্ডিয়া ফুড গ্রেন ডিলার্স অ্যাসোসিয়েশন, এটাও এক ধরনের ইকোনমিক ইন্টারেস্ট নিয়ে আছে, একত্রিত হয়ে স্বার্থ গ্রুপ একটি। অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার্স অর্গানাইজেশন, বা বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা প্রফেশনাল অর্গানাইজেশন, যেমন আমরা প্রফেশনাল অর্গানাইজেশন আইসিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে সংগঠন, আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ডিসিআই, ডেন্টাল অ্যাসোসিয়েশন, ডেন্টাল অ্যাসোসিয়েশন, এইরকম বিভিন্ন গ্রুপ, তারা হলো কি অর্থনৈতিক স্বার্থ গোষ্ঠী। তাদের করছে কি, তারা তাদের সদস্যরা এই গোষ্ঠীগুলিকে সব সময় সদার্থক সমর্থন করে। সদার্থক অর্থনৈতিক স্বাস্থ্য গোষ্ঠীগুলি কি কি করে, তারা বিক্ষোভে অংশ নেওয়া,
চিঠি পাঠানো, মেমোরেন্ডাম পাঠানো, স্মারকলিপি দেওয়া, পেশ করা সরকারের কাছে, সরকারি কর্মকর্তাদের সাথে বিভিন্ন রকম বৈঠকে, মিটিংয়ে, সরাসরি কাজকর্ম তাদের সাথে মিটিংয়ে জড়িত থাকে। এইরকম অনেক সময় তাদের স্বার্থ সুরক্ষার জন্য পেশাদার মানুষজন, সংস্থা, বিভিন্ন কনসালটেন্ট, প্রফেশনাল বা বিভিন্ন অর্গানাইজেশনে তাদের পরিষেবাও এরা সবসময় গ্রহণ করে। নেক্সট কি আছে যে জনস্বার্থ গোষ্ঠী বা পাবলিক ইন্টারেস্ট গ্রুপ। এই গ্রুপ অনেক সময় অ্যাকশন গ্রুপ হিসাবেও কিন্তু পরিচিত। তারা কি করে? সামাজিক এবং পরিবেশগত সমস্যাগুলি নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। সামাজিক মানে সোশ্যাল আর এনভায়রনমেন্টাল এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এই পাবলিক ইন্টারেস্ট গ্রুপ এরা সবসময় জড়িত থাকে। এনভায়রনমেন্টাল, সোশ্যাল এই সমস্ত, এবং তারা জনসাধারণকে যেসব বিষয় নিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। আসলে এদের এই পাবলিক ইন্টারেস্ট গ্রুপ এই নামেই তাদের পরিচয়। তারা নিজের নিজস্ব স্বার্থে কাজ করে। তারা নিজস্ব স্বার্থে কিন্তু কাজ করছে না, এবং মূলত তারা একটা অলাভজনক সংস্থা। এই কারণে এই জনস্বার্থ গোষ্ঠীগুলিকে রীতি রচনার প্রক্রিয়ায় উচ্চ স্তরে গুরুত্ব দেওয়া হয়। এদের সাথে সবসময় পাবলিক ইন্টারেস্ট গ্রুপের সাথে যারা নীতি প্রণয়ন করছে, নীতি রূপায়ণ করছে, নীতি প্রক্রিয়ার মধ্যে এদেরকে সবসময় ইন্টারেস্ট দিয়ে তাদের সাথে আলোচনা করে এই পাবলিক ইন্টারেস্ট গ্রুপ। কারণ এরা তো আর নিজস্ব স্বার্থগুলো নিজস্ব নয়, তাদের হচ্ছে এগুলি সামাজিক, পরিবেশ, এদের যে এনভায়রনমেন্টাল গ্রুপ, সোশ্যাল গ্রুপ, সোশ্যাল যে সমস্ত এজেন্ডা আছে সেগুলো নিয়ে তারা কাজ করছে। পরিবেশের যে সমস্ত এজেন্ডা গুলো থাকছে তাদের নিয়ে কাজ করছে এই সমস্ত। এরাও স্বার্থ গোষ্ঠী। এই স্বার্থ গোষ্ঠী, তাই জন্য এদের আমাদের নীতি রচয়িতারা এদেরকে উচ্চ স্থান দেয় বা গুরুত্ব দেয় এদেরকে। এদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন চিপকো আন্দোলন বা নর্মদা বাঁচাও আন্দোলন। এই সমস্ত যে সমস্ত ইন্টারেস্ট গ্রুপ, যে সমস্ত স্বার্থ গ্রুপ, এগুলো এরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা এই জায়গায় এই গ্রুপের মধ্যে আমরা নিয়ে আসি। পরিবেশ রক্ষা করে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এই সমস্ত। আবার হিউম্যান রাইটস, সেই সমস্ত গণতান্ত্রিক অধিকার রক্ষাকারী সংস্থা, তাদেরকে আমরা এই গ্রুপের মধ্যে স্থান দিচ্ছি। নাগরিক স্বাধীনতা রক্ষাকারী সংস্থা, গণতান্ত্রিক অধিকার রক্ষাকারী সংস্থা, যেমন আবার আছে যে গান্ধী পিস ফাউন্ডেশন, পিস মেকিং, পিস ফাউন্ডেশন, তারা পিস মেকিং, কোথাও যুদ্ধ অশান্তি হচ্ছে, এই পিস ফাউন্ডেশনের যে সমস্ত মেম্বাররা তারা যোগাযোগ করে কি করে সেখানে পিস মেনটেন করা যায় তার চেষ্টা করে। আরো আছে নারীবাদী সংস্থা বা নারী অধিকার যে সমস্ত সংগঠন, সেগুলোকেও আমরা পাবলিক ইন্টারেস্ট গ্রুপের ভেতরে ফেলতে পারি। এই হলো আমাদের দ্বিতীয় অর্থনৈতিকের পরে এলো পাবলিক ইন্টারেস্ট গ্রুপ। তারপরে যেটা আইডিওলজিক্যাল ইন্টারেস্ট গ্রুপ বা মতাদর্শগত স্বার্থ গোষ্ঠী। এরা কি? এরা একটি নির্দিষ্ট মতাদর্শের সমর্থন, যদি সমর্থন না হলে বিরোধ, একটি মতাদর্শ হয় সমর্থন নয়তো বিরোধ, তার উপর ভিত্তি করে এই স্বার্থ গোষ্ঠীর উৎপত্তি হয়। তাই একে কি বলছি আমরা? মতাদর্শগত স্বার্থ গোষ্ঠী, আইডিওলজিক্যাল ইন্টারেস্ট গ্রুপ। যে তবে কোনগুলো? যে নীতিকে তারা সমর্থন করে একচেটিয়া ভাবে করে, যে নীতি তারা সমর্থন করুক না কেন একচেটিয়া ভাবে করে, এটাকে তারা কেমন আদর্শগত ভাবে সঠিক মনে করে, আইডিওলজিক্যালি ফিট, সেরকমই সংস্থা এরা। যেটা তাই এদেরকে বলছি আমরা মতাদর্শগত স্বার্থ গোষ্ঠী।
তো এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমেরিকান ফর ডেমোক্রেটিক অ্যাকশন, যে এডিএ, আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন, এসইউ, এই সব। আবার আছে কেবল সিঙ্গেল ইস্যু ইন্টারেস্ট গ্রুপ, মানে একক ইস্যুর স্বার্থ গোষ্ঠী। অনেক সময় স্বার্থ গোষ্ঠী তৈরি হয় একটা ইস্যুর পক্ষে বা বিপক্ষে ওকালতি করার জন্য। এগুলো প্রধানত কি, এগুলো হচ্ছে এক ধরনের অ্যাডহক সমিতি। অ্যাডহক সমিতি মানে এদের যে একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা পূরণ হলেই এরা কিন্তু সেখান থেকে ভ্যানিশ হয়ে পড়ে বা অদৃশ্য হয়ে পড়ে। যেমন আমরা বলতে পারি ন্যাশনাল অ্যাবর্শন রাইটস অ্যাকশন লিগ, এনএআরএল, এইরকম এটি একটি সংগঠন যারা একটি মাত্র ইস্যুর ওপরে এবং অ্যাডহক একটা সংস্থা, সেটা তাদের ইস্যু যতক্ষণ না মিটছে ওরা চালিয়ে যায়, তা মিটে গেলে তারা ভ্যানিশ হয়ে যায়, তাদের আর কোনো তাদের অ্যাক্টিভিটি থাকে না, তারা গুটিয়ে নেয় তাদের নিজস্ব দল। এবারে আমরা বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠীগুলো আমরা আলোচনা করলাম এক এক করে। যে প্রথমে আমরা অর্থনৈতিক ইন্টারেস্ট স্বার্থ গোষ্ঠী, তারপরে আমরা পাবলিক ইন্টারেস্ট গ্রুপ, তারপরে আমরা আইডিওলজিক্যাল ইন্টারেস্ট গ্রুপ, সিঙ্গেল ইস্যু ইন্টারেস্ট গ্রুপ, এই নিয়ে আলোচনা করলাম। মোটামুটি 5 ধরনের ইন্টারেস্ট গ্রুপ নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা কি কি থিওরি আছে ইন্টারেস্ট গ্রুপ সম্পর্কে, কিরকম এদের নিয়ে কি তত্ত্ব আছে, সেগুলো আমরা জানবো। মোটামুটি স্বার্থ গোষ্ঠীগুলোর রাজনীতির এদের কাজের 3টে গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে। প্রথমটা হচ্ছে কি, প্লুরালিজম অ্যান্ড গ্রুপ থিওরি, যেটাকে আমরা বলছি বহুত্ববাদ এবং গোষ্ঠী তত্ত্ব। আর দ্বিতীয়টি হলো কি, অভিজাত এবং বহুত্ববাদ অস্বীকার করা, এলিটস, আর কি ডিনায়াল অফ প্লুরালিজম। আর তৃতীয় থিওরিটা কি, তত্ত্বটি অতি বহুত্ববাদ, মানে হাইপার প্লুরালিজম। আর কি স্বার্থ গোষ্ঠীর উদারতাবাদ, ইন্টারেস্ট গ্রুপ লিবারেলিজম। একটাই 3 নম্বরটা হচ্ছে হাইপার প্লুরালিজম এন্ড ইন্টারেস্ট গ্রুপ লিবারেলিজম, যেটা হচ্ছে অতি বহুত্ববাদ এবং স্বার্থ গোষ্ঠীর উদারতাবাদ। এবার আমরা এক এক করে এই 3টি যে তত্ত্ব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্বার্থ গোষ্ঠীর বিভিন্ন তত্ত্বে কোন তত্ত্বটি হলো বহুত্ববাদ এবং গোষ্ঠী তত্ত্ব। এই তত্ত্ব কিভাবে ব্যক্তি দেয়, স্বার্থ গোষ্ঠীর কার্যকলাপ সকলের প্রতিনিধিত্ব নিয়ে আসে। স্বার্থ গোষ্ঠী তখন জনগণ এবং সরকারের মধ্যে একটি সংযোগ হিসাবে কাজ করে। বিভিন্ন স্বার্থ গোষ্ঠী নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, তাই তারা চেক এবং ব্যালেন্সের মতো কাজ করছে। কোনো একটি গোষ্ঠীর খুব বেশি প্রভাবশালী হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না, মানে সবাই একসাথে কাজ করার চেষ্টা করে, কেউ বেশি বড় হয়ে যাওয়ার চেষ্টা করে না বা প্রভাবশালী হয়ে যাবে না, তাহলে জিনিসটা খারাপ হবে। একটি গোষ্ঠী যদি প্রভাবশালী হয়ে ফেলে, তাই সেটা হয় না সচরাচর, এবং সবসময় একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে একটা চলতে থাকে। দ্বিতীয় যে তত্ত্বটি, সেটা হলো অভিজাত এবং বহুত্ববাদ অস্বীকার গোষ্ঠী, ডিনায়াল অফ প্লুরালিজম গোষ্ঠী, ট্র্যাডিশনাল অ্যান্ড ডিনায়াল অফ প্লুরালিজম গ্রুপ। এটাই হচ্ছে তত্ত্ব দ্বিতীয়টি। এখানে কি বলছে, যে এলিট তত্ত্ব যুক্তি দেয় যে কয়েকটি স্বার্থ গোষ্ঠী প্রাথমিকভাবে ধনী হয় এবং বেশিরভাগ ক্ষমতার অধিকারী কিন্তু তারাই হয়, এলিটরাই। দলগুলির মধ্যে ক্ষমতার কিন্তু ব্যাপক বৈষম্য রয়েছে, কেউ বেশি
কেউ ছোট বড় এরকম অনেক রয়েছে, তাদের টাকা পয়সার ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে। তো ধনী শিল্পপতি আর বড় কর্পোরেশন ক্ষমতার একটা বড় অংশ ভোগ করে। আমরা তো এটাই জানি, ধনী শিল্পপতি গ্রুপ সরকারকে বেশি প্রভাবিত করে, তাদের যে গোষ্ঠী তারা বেশি প্রভাবিত করে। আর বড় কর্পোরেশনগুলি, ঠিক বড় কর্পোরেশনগুলি তাদের পাওয়ার, ক্ষমতা বেশি বড় অংশ সৃষ্টি করে, ভোগ করে তারা। এই অভিজাত গোষ্ঠীগুলিকে সিদ্ধান্ত নেওয়ার সময় আরো গুরুত্ব দেওয়া হয়। আমরা সিডাব্লিউ রাইটস মিলের আমরা সেই তত্ত্ব তো পড়েছি, যে কি করে এলিট এলিট থিওরি তো আমরা পড়েছি। তো তাই এটি গণতন্ত্রের প্রকৃত কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। কারণ কি, নির্বাচিত সরকারগুলি অভিজাত স্বার্থ গোষ্ঠীর হয়ে কাজ করে, এটা তো ঠিক নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তাই বলছে যে কার্যকারিতায় গণতন্ত্রের প্রকৃত কার্যকারিতাকে এরা বাধাগ্রস্ত করে। 3 নম্বর যে তত্ত্ব রয়েছে সেটা হলো অতিভৌতবাদ, নিও লিবারালিজম, এবং স্বার্থ গোষ্ঠী উদারতাবাদ। হাইপার, আসলে নিও নয়, হাইপার প্লুরালিস্ট এবং অতিভৌতবাদ। হাইপার প্লুরালিস্ট বা অতিভৌতবাদের তত্ত্ব দাবি করছে যে কি, যে স্বার্থ গোষ্ঠীর অত্যধিক উচ্ছ্বাস রয়েছে, অনেক দলের অনেক চাহিদা থাকে, তাই না? অনেক দলের কি অনেক চাহিদা থাকে, সরকার প্রতিটি দলকে খুশি করার চেষ্টা করে। এটির ফলে পরস্পর বিরোধী এবং বিভ্রান্তিকর ব্যবস্থা দেখা দেয় জননীতির প্রক্রিয়াতে এবং সিদ্ধান্ত গ্রহণে। তো স্বার্থ গোষ্ঠীর উদারতাবাদ শব্দটি কি বোঝায়? যে গোষ্ঠীর প্রতি সরকারের অত্যধিক সম্মান জানানো। নীতি প্রক্রিয়ায় স্বার্থ গোষ্ঠীর বিভিন্ন রকম কৌশল, কি কৌশল করে স্বার্থ গোষ্ঠীরা সরকারকে নীতি প্রক্রিয়ায় তাদের নিজেদের নীতি যাতে নীতি যাতে সরকার নিয়ে আসে, কেমন ভাবে প্রভাবিত করে সরকারকে বিভিন্ন পদ্ধতি, সেটা নিয়ে জানবো। স্বার্থ গোষ্ঠী নীতি প্রক্রিয়ার সাথে কি ঘনিষ্ঠভাবে জড়িত থাকে, তবে নীতি প্রক্রিয়ার সাথে স্বার্থ গোষ্ঠীর সম্পর্ক বিভিন্ন দেশে পরিবর্তিত হয়। সব জায়গায় সব দেশে যে একই রকম তা নয়। নীতি প্রক্রিয়া, পলিসি প্রসেস, স্বার্থ গোষ্ঠীর সম্পর্ক এক এক দেশে এক এক রকম। ব্রিটেনের মতো, আমরা বলছি ব্রিটেনের মতো কিছু দেশে স্বার্থ গোষ্ঠীগুলি নীতি প্রক্রিয়ায় অংশগ্রহণে সর্বোচ্চ স্তরে পৌঁছায়, ওখানে নীতি প্রক্রিয়ায় ইন্টারেস্ট গ্রুপকে উচ্চ স্থান দেওয়া হয়। উদাহরণস্বরূপ ব্রিটেনের প্রধান দল যে লেবার পার্টি, ব্রিটিশ স্টেডিয়াম থেকে কিন্তু তৈরি হয়েছে, এরা সৃষ্ট। যেসব দেশে রাজনৈতিক দল হচ্ছে দুর্বল, তারা স্বার্থ গোষ্ঠীর দাবির প্রতি বেশি মনোযোগ দেয়, এটা মেনে নিতে হবে। সবসময় যে দেশে রাজনৈতিক দল দুর্বল, তারা স্বার্থ গোষ্ঠীর দাবির প্রতি বেশি মনোযোগ দেয়। কিন্তু যে সকল দেশে রাজনৈতিক দল শক্তিশালী এবং সংগঠিত, সেই সকল দেশে স্বার্থ গোষ্ঠী রাজনৈতিক দলগুলোর সাথে একসঙ্গে কাজ করে। তাই আমরা বলতে পারি যে স্বার্থ গোষ্ঠীর সীমিত আকারে সরকারের মনোযোগ পায়, সে যেরকমই গোষ্ঠী হোক, যেখানে রাজনৈতিক দল শক্তিশালীও হোক, কিন্তু স্বার্থ গোষ্ঠী একটা লিমিটেড একটা আকারে সরকারের মনোযোগ কিন্তু সবসময় পায়। যেহেতু এখন রাজনৈতিক দলগুলো আমাদের গ্রাসরুট লেভেলে বা তৃণমূল লেভেলে যে সংযোগ হারাতে বসেছে, এবং এখন নির্বাচনগুলি প্রধানত আমরা কি জানি যে ভোট ব্যাংক হিসাবে পরিণত হয়েছে, তাই স্বার্থ গোষ্ঠী দলগুলি এখন নীতি প্রক্রিয়ায় একটি প্রভাবশালী ভূমিকা পালনে ব্রতী হয়েছে।
তাদের কমন স্বার্থের কারণে তারা যে কেবল সদস্যদের প্রতিনিধিত্বই করে তা নয়, তাদের সংখ্যাগত শক্তিও কিন্তু অনেক। তাই অনেক সময় সংখ্যা আধিক্য হওয়ার জন্য অধিক বেশি থাকার জন্য বিশেষ স্বার্থ গোষ্ঠী সাধারণ স্বার্থ পূরণের জন্য অনেক দাবি সমর্থন করে। এতে তাদের তাৎপর্য কিন্তু বহু গুণ বেড়ে যায়। আমরা জানি যে চেম্বার অফ কমার্সের মতো অনেক শক্তিশালী আর ধনী যে সমস্ত গোষ্ঠী তারা সচরাচর কি রাজনৈতিক দলগুলোকে অর্থ দান করে। কারণ কি, বিনিময়ে তারা কি অনুকূলে নীতিগুলো যাতে সরকার নিতে পারে, মানে আমরা দিচ্ছি অপরদিকে আমরা পাচ্ছি, এইরকম ভাবে ধনী মানে চেম্বার অফ কমার্সের মতো শক্তিশালী ধনী গোষ্ঠী রাজনৈতিক দলগুলোকে একটা চাঁদা দেয় এই আশা করে যে তারা তাদের যখন নীতি হবে, যখন ধরো ইন্ডাস্ট্রিয়াল নীতি পলিসি তৈরি করবে বা কিছু, তখন যাতে এই সমস্ত গোষ্ঠী তাদের মত অনুযায়ী তারা যেটা চাইছে সেটাকেই তারা প্রাথমিকভাবে ভিত্তি করে তাদের দেবে, এইরকম ভাবেই হচ্ছে। তবে কৃষক সমিতি, এটাও মান্য করতে হবে, কৃষক সমিতির মতো স্বার্থ গোষ্ঠী এরাও কিন্তু ইন্টারেস্ট গ্রুপ, এদের কিন্তু সম্পদ তো কম, কিন্তু কেন তাদের সরকার তাদের কথা শুনে, যে তাদের জনসমর্থনের একটা ভিত্তি আছে। এই ইন্টারেস্ট গ্রুপ তাদের সরকার আইন তৈরি করেছিল, সেগুলো এক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা দিয়ে যে সরকারকে নিল তা নয়, তারা কি করলো, তারা তাদের সম্পদের পরিমাণ কম, তাদের লোকবল কিন্তু খুব বেশি, তার উপরে ভিত্তি করে তারা তাদের কাজ হাসিল করে। তাই কি বলছি আমরা, তাদের বৃহৎ সদস্য সংখ্যা থাকে, সংখ্যা রাজনৈতিক দলগুলো যেন একটি ভোট ব্যাংক হিসাবে কাজ করে। এখন ভোটাররা বিগড়ে গেলেই মুশকিল, তাই জন্য সরকার সেই দিকে মনোযোগ করে। বেশি ভোট ব্যাংক বেশি হলে কি হবে, আমরা তাদের কথা শুনবে সরকার, নীতি প্রক্রিয়ায় তাদের স্বার্থের কথা সরকার সব সময় মাথায় রাখে। তবে আমরা বলছি যে স্বার্থ গোষ্ঠীগুলি নীতি নির্ধারণে সব সময় স্বার্থ গোষ্ঠীগুলি নীতি নির্ধারকদের পলিসি মেকারদের সব সময় প্রভাবিত করার চেষ্টা করে। কি জন্য? তারা নীতি নির্ধারণ আর নীতি বাস্তবায়নের সময় তাদের স্বার্থ রক্ষা করে। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমরা এই কৌশলগুলো জানবো। প্রথমটা যেমন লবিং, দ্বিতীয় নির্বাচনী ইলেকশনিয়ারিং, যেটাকে বলছি আমরা নির্বাচনী প্রচার, মিটিং, এই সমস্ত অবলম্বন করে। অনেক সময় ডাইরেক্ট ইনডাইরেক্ট পদ্ধতিও ব্যবহার করে, প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে। তা অনেক সময় তারা আভ্যন্তরীণ ভেতরে কৌশলগুলোতে নিযুক্ত থেকে সিদ্ধান্ত গ্রহণকারীদের অ্যাক্সেস লাভ করে, তাদের কাছাকাছি পৌঁছবার জন্য চেষ্টা করে। অনেক সময় তারা আদালতও ব্যবহার করে, না হাসিল হলে আমরা আদালতেও যাই, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে দেয়, কেউ তার পাবলিকের হয়ে করে, কোনো আদালতে কাউকে যুক্ত করে দেয়। অনেক সময় বাইরে এক্সটার্নাল কৌশলগুলো নিয়েও তারা কিন্তু অনেক সময় জড়িত থাকে, এবং তারা কোথায় যায়? জনসমক্ষে যায়। আর কি নির্বাচনী কৌশল ব্যবহার করে পরোক্ষভাবে কি সিদ্ধান্ত গ্রহণকারীদের কিন্তু এক ধরনের প্রভাবিত করার চেষ্টা করে। এখন স্বার্থ গোষ্ঠীদের দ্বারা বিভিন্ন কৌশলগুলো কি, সেগুলো আমরা একে একে আলোচনা করব।
প্রথমটা হলো লবিং। লবি করা। লবিং হলো এমন এক কৌশল, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে, যেখানে এক প্রচেষ্টা চালানো হয় সরকারকে প্রভাবিত করার জন্য ব্যক্তি স্বার্থের বা স্বার্থ গোষ্ঠীর দ্বারা। লবি, এরা আসলে কি আইনসেবার, আইনসভা, লেজিসলেচার, আইনসভার চেম্বারের বাইরের লবিতে, বাইরে সেখানে ওরা বসে, তাদের সাথে আলোচনা করে, সে সমস্ত বিধায়কদের সাথে আলোচনা ইত্যাদি করে তাদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে যখন তারা আইন প্রণয়ন করবে তাতে যাতে তাদের সপক্ষে আইনগুলো হয় সেরকম ব্যাপারে তাদেরকে যুক্তি দেখায়, এটাকে লবিং বলছে। সরকারকে প্রভাবিত করে এরকম ভাবে। এরা আসলে কি আইনসভার চেম্বারের বাইরে থেকে এরকম কাজগুলো করে। লবিং কিন্তু অনেক রকম রূপে নিতে পারে, যেমন আইনসভার কমিটির সামনে অনেক সময় এরা প্রতিনিধিত্ব করে, তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়। অনেক সময় ওরা চায় যে যে সমস্ত তথ্য সেগুলো তৎক্ষণাৎ তাদের তথ্য জোগাড় করে দেয়। তাদের অনেক সময় কিছু কিছু জিনিস আছে সেগুলো তাদের বোঝানোর চেষ্টা করে, এবং বোঝানোর চেষ্টা করে মানে কি তাদের নিজস্ব নীতিটা যাতে ওদেরকে উল্লেখ করতে পারে। তার নীতি প্রণয়নকারীদের সাথে সরাসরি বৈঠকে বসে তাদের মতামত জানাবার চেষ্টা করে। অনেক সময় তারা চিঠিতে পাঠাচ্ছে, ইমেল করছে, কলের বিভিন্ন ফোন কলের মাধ্যমে সরকার কর্মকর্তাদের সাথে তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে। তাদের এইসব কাজগুলি করে তাদের মতামত জানিয়ে রাখছে। এরকম তারা জনপ্রচার চালায়, জনমত তৈরি করে এইরকম ভাবে। তো আইন প্রণয়নের সময় মানে কি নীতি প্রণয়ন, আইন প্রণয়ন, নীতি প্রণয়ন মানে হচ্ছে আইন প্রণয়ন করা সময় তাদের নিজস্ব প্রার্থীকে সাহায্য করে, যে যে সমস্ত ওদের হয়ে কথা বলে, যে সমস্ত প্রতিনিধি, যে সমস্ত আইনসভার ব্যক্তিরা, লেজিসলেচাররা তাদের হয়ে কথা বলে, তাদের সবসময় তাদেরকে হেল্প করে, লবি করে তাদের সাথে কাজগুলো করে। তবে একটা জিনিস যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এই যে এদের লবিস্টরা আইনসভার মানে কংগ্রেসকে তাদের এজেন্ডা তৈরিতেও কিন্তু সাহায্য করছে। অনেক সময় ওরা আইনসভার খসড়া পর্যন্ত তৈরি করে দেয়। এটা হলো লবি। নেক্সট হচ্ছে ইলেকশনিয়ারিং বা নির্বাচনী প্রচার। স্বার্থগোষ্ঠী নির্বাচনী রাজনীতি ব্যবহার করে নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলে। এর মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীদের জয়ী হতে সাহায্য করে। তারা তারা চেষ্টা করে যাতে আমাদের যারা নীতি পছন্দ করে স্বার্থগোষ্ঠী, আমরা হচ্ছে স্বার্থগোষ্ঠী, আমার নীতি যে প্রার্থী পছন্দ করবে তার হয়ে আমাদের ইন্টারেস্ট গ্রুপ চেষ্টা করে তাকে যাতে জয়ী করে আনতে পারে। তারা সরকারি স্থানে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে আসার জন্য সব সময় প্রচেষ্টা চালায়। তারা তাদের এই বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচনের সময়টিকে বা ঠিক ওই সময়টিকেও তারা কাজে লাগায়। প্রার্থী বাছাইয়ের সময় থেকেই তদবির শুরু করে দেয়। তারা অর্থ দেয়, অন্যান্য সাহায্য প্রদান করে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। তাহলে নির্বাচনী প্রচার এই সময়টা স্বার্থগোষ্ঠী কাজ করে তাদের স্বার্থকে প্রভাবিত করার জন্য বিভিন্নভাবে, সেটা আলোচনা হলো। এবারে আমরা জনসাধারণের জেনারেটিং পাবলিক প্রেসার, কি করে জনসাধারণ চাপ তৈরি করে সে নিয়ে এটাও একটা কৌশল, সেটা জানছি। তো স্বার্থান্বেষী দলগুলো জনমত ব্যবহার করে, সরকারকে তাদের দাবির প্রতি চাপ সৃষ্টি করে রাখে সবসময়। তারা জনসাধারণের সামনে বা পাবলিক স্ফিয়ারে আলোচনা চালায়, বিভিন্ন জায়গায় পাবলিক স্ফিয়ারে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। এগুলো তারা কোথায় করে? রেডিওতে করে, টেলিভিশনে করে, সংবাদপত্রে প্রচার করে। এই রকম ভাবে তারা জনমত তৈরি করতে এগিয়ে যায়। সরকার যেহেতু অনুকূল জনমত সংগ্রহের মাধ্যমে আশা আকাঙ্ক্ষা আর দাবিগুলির অনুকূলে জনমত তৈরি করে তাদের দাবিগুলিকে জনগণের দাবি হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করে।
তো জনগণ সরকারের কাছে তাদের স্বার্থ পূরণের দাবি জানায়, তাই পাবলিক প্রেসার বা জনসাধারণের চাপ ইন্টারেস্ট গ্রুপ বা স্বার্থ গোষ্ঠীকে তাদের লক্ষ্য জনসাধারণের চাপ জনগণের চাপ জনমত তৈরি হয়ে যায়, এই হিসাবে তাদের স্বার্থ প্রপাগান্ডা প্রপাগান্ডা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এই সমস্ত প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে স্বার্থ গোষ্ঠীগুলি তাদের স্বার্থ দাবিগুলির পক্ষে জনসমর্থন নিশ্চিত করার জন্য প্রচারে এই সকল প্রযুক্তিগুলি এখন বেশি বেশি ব্যবহার করছে। ঠিকই, এখন ইলেকট্রনিক ব্যবস্থা বেশি ব্যবহার হচ্ছে। তারা প্রধান প্রধান সংবাদপত্র ম্যাগাজিনে তাদের অনুকূলে বিভিন্ন রকম নিবন্ধ ছাপছে, বিভিন্ন কলাম লিখছে, সম্পাদকীয় লেখার ব্যবস্থা করছে। সেই এক উদ্দেশ্য, নিজেদের স্বার্থ যেটা নিয়ে চলছি স্বার্থ গোষ্ঠী, সেটা যাতে রিফ্লেকশন হয়। টেলিভিশন রেডিওতে প্রাইম টাইমে তাদের ইস্যুর সাপেক্ষে জনগণের সহানুভূতি পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এগুলি কি নীতি প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করছে। প্রোপাগান্ডা মারফত তারা তাদের অনুকূলে জনমত তৈরি করছে, নির্বাচনী ইস্তাহারে দাবিগুলিতে যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য চেষ্টা করছে। এটাই হলো প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা এটা হচ্ছে এক ধরনের কৌশল, স্বার্থ গোষ্ঠীর কাজ করার এক ধরনের কৌশল। এবারে ক্যাম্পেইন অ্যাসিস্ট্যান্স, যেটাকে প্রচার অভিযানে সহায়তা করা। তাই স্বার্থ গোষ্ঠীগুলো মানে ইন্টারেস্ট গ্রুপগুলো একটি নির্দিষ্ট বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রচার চালায়। এভাবে তারা তাদের সাপেক্ষে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে। তারা জনগণকে মানে তাদেরকে শেখাচ্ছে, তাদেরকে তাদের হয়ে কথা বলে, যাতে এইভাবে তাদের সাপেক্ষে জনগণকে সমর্থন আদায়ের জন্য সব সময় লেগে আছে, চেষ্টা করে যাচ্ছে। তারা জনসাধারণকে সংশ্লিষ্ট সমস্যার জন্য বিধায়ক ও সরকারি কর্মকর্তাদের সাথে বলে, ভাই তোমার এই হয়েছে, তুমি বিধায়কের সাথে কথা বলো, তাকে চিঠি লেখো, আমরা সাহায্য করবো। সরকারি কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করতে বলে। এইভাবে বিভিন্ন প্রচার অভিযান শুরু করে স্বার্থবাদী গোষ্ঠীগুলি কাজ করে। দেশের নির্দিষ্ট অঞ্চলে রাজনীতিকে এইভাবে তারা সব জায়গায় একসাথে করে না, কিছু কিছু জায়গায় নির্দিষ্ট সম্প্রদায় অঞ্চলের রাজনীতিকে উদ্যোগিত করে। তাদের প্রচারাভিযানে শক্তি যোগাতে তারা কি কি মিডিয়া, টেলিভিশন, সংবাদপত্র ব্যবহার করে জনসাধারণকে এক জায়গায় নিয়ে আসে। এইভাবে বিধায়ক নীতি প্রণয়নকারীদের উপর ব্যাপক তারা জনগণকে বয়কট করতে বলে, প্রতিবাদ করতে বলে, বিক্ষোভের মতো বড় বড় প্রচারে অংশগ্রহণ করতে বাধ্য করে। আজকাল স্বার্থ গোষ্ঠীগুলি একটি নির্দিষ্ট সমস্যা স্থাপন করে এবং জনপ্রিয় করার জন্য কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত সামাজিক মিডিয়াও কিন্তু আজকাল ব্যবহার করছে। অ্যাক্টিং অ্যাজ সোর্স অফ ইনফরমেশন, তথ্যের উৎস হিসেবে কাজ করে। স্বার্থ গোষ্ঠীগুলো তাদের দাবি প্রতি সম্মত করাতে, আইনসভাকে রাজি করাতে কি কি করা, বিভিন্ন রকম ইনফরমেশন সাপ্লাই করে। তারা বিস্তারিত বৈধ সঠিক তথ্য তাদেরকে সরবরাহ করে, যতটা সম্ভব প্রভাবশালী নিপুণভাবে উত্থাপন করার চেষ্টা করে। রাজনৈতিক কর্মকর্তা আর সরকারি কর্মকর্তাগণ জনগণ থেকে অনেক সময় কিছু ইঙ্গিত চায় নীতি প্রক্রিয়ার সময়, তৈরি করার সময়, সেটা ওরা ওখান থেকে জেনে ফেলে। সমস্যার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি কি এবং সমস্যাটি সঠিক বোঝার জন্য তার একটা লিঙ্কের কাজ করে। তো ঘূর্ণীয়মান দরজা, রিভলভিং ডোর পলিসি, তো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা আইন প্রণেতা আর শিল্পের মধ্যে যে সরকারি ক্ষেত্র আর একদিক হচ্ছে বেসরকারি ক্ষেত্র, তাদের মধ্যে নিয়োগ আদান প্রদান, রিক্রুটমেন্ট আদান প্রদান, মানে এক পক্ষ আইন মানে আমাদের সেক্রেটারি লেভেল থেকে, সরকারের সেক্রেটারি লেভেল থেকে ইন্ডাস্ট্রিতে লোক পাঠানো, সেখানে গিয়ে তাদের চাকরি নেওয়া, ডেপুটেশনে যাওয়া, আবার অনেক সময় ওদের লোক
সরকারের সেক্রেটারি পদে আমাদের রিসেন্ট গভর্নমেন্টেই আমাদের গত 5 বছর 7 বছর হলো আমরা এটা দেখছি যে ঘূর্ণীয়মান দরজা বা রিভলভিং ডোর, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স নিয়ে সরকারে আসছে, আবার সরকারের এক্সপিরিয়েন্স নিয়ে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। এই রকম ভাবে কাজ হচ্ছে। এতে কি হচ্ছে, এই যে রিভলভিং ডোর পলিসি, এই পলিসি দিয়ে কি হলো যে আমাদের যে সমস্ত ইন্টারেস্ট গ্রুপ আছে তারা তাদের যে সমস্ত তথ্য এবং তাদের নীতি প্রক্রিয়া সাথে একদম ঢুকে যাচ্ছে। বাইরে সরকারের জিনিস বাইরে আসছে, বাইরের জিনিস সরকারে যাচ্ছে, এরকম ভাবে আমাদের ইন্টারেস্ট গ্রুপ একটা তাদের কাজ তাদের হাসিল করে ফেলছে। ডেমনস্ট্রেশন, এটা কি স্বার্থগোষ্ঠী যে সকল আক্রমণাত্মক পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে কিন্তু এটা ডেমনস্ট্রেশন হলো সব থেকে উচ্চ ধরনের, এবং এটা বিক্ষোভ হলো একটি বৃহৎ আকারের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের বিক্ষোভ, যেমন কি কি বিভিন্ন ধরনের বিক্ষোভ, এগুলো কেমন ডেমনস্ট্রেশন, যেমন কাউকে ধর্ণা দেওয়া, কাউকে কালো তারা কি দেখাবার চেষ্টা করে, তাদের সংখ্যাগত শক্তি দেখানোর চেষ্টা করে এবং তারা বিধায়কদের উপর একটা চাপ সৃষ্টি করে। অনেক সময় কিন্তু বিক্ষোভ মানে অহিংস থাকে না, তখন কিন্তু সহিংস হয়ে ফেলে, তখন বয়কট এদেরও একটা কৌশল। কোনো বুক বিক্রি, অনেক সময় তারা কোনো একটি মানে পণ্য বা একটি কোনো পরিষেবা, সেগুলো জনসাধারণকে বয়কট করতে বলে। তো এরকম ভাবে তারা বিক্ষোভের অংশ নিয়ে তারা কাজ করে। ঘেরাও, এই কৌশলটাও তিনি স্বার্থগোষ্ঠী শেষ অবস্থায় ব্যবহার করে, যখন লবিং নির্বাচনী প্রচার কর্তৃপক্ষকে তাদের সপক্ষে প্রভাবিত করতে পারছে না, তখন তাদেরকে ঘেরাও করে, তাদের দাবি আদায় করার চেষ্টা করে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে। এবার ইউজ অফ পার্টি, অনেক সময় পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করে কাজ করে, যাতে আমরা তাদের হয়ে সেখানে মানে নমিনেশন দেওয়া, টাকা পয়সা দেওয়া, লোক বল দেওয়া, এই সমস্ত মানে তাদের পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে এইগুলো কাজগুলো স্বার্থগোষ্ঠী করে, যাতে তাদের এজেন্ডার মধ্যে স্বার্থগোষ্ঠীর এজেন্ডা ঢুকে যেতে পারে এরকম ভাবে। তাই এবারে লবিস্ট হিসাবে ইউজিং কনস্টিটিউয়েন্টস আর লবি, আজকাল স্বার্থগোষ্ঠীর সংসদ বিধায়কের সাথে বিভিন্ন আইন খসড়া এসব নিয়ে ইন্টারনেট ইমেলের সাহায্যে যোগাযোগ করে। আগে আইন প্রণয়নের আগে একই সময় বিভিন্ন জনের সাথে যোগাযোগ সম্ভব হয়েছে, ঠিকই দিয়ে ফোন ইমেল এই সমস্ত ব্যাপার নিয়ে। শেষ অবস্থায় আসছে আমাদের কি লিটিগেশন, বিল্ডিং অ্যালায়েন্স, তো এইসব গুলো আসছে। লিটিগেশন আমাদের শেষ অবস্থা, আমরা অনেক সময় করছি, কাউকে সাহায্য করছি, অনেক সময় অনেক বিল্ডিং অ্যালায়েন্স, অনেক স্বার্থগোষ্ঠী এক জায়গায় মিলিত হয়ে তাদের একটা মিলিত স্ট্রেংথ তৈরি করছে। এই কৌশলটি জনসাধারণ এবং নীতি নির্ধারকের কাছে একটি ইতিবাচক চিত্র তুলে ধরার জন্য আমরা এই বিল্ডিং অ্যালায়েন্স, এক জায়গায় সব দল একত্রিত হয়ে, দল মানে স্বার্থগোষ্ঠীর দল একত্রিত হয়ে সংখ্যাটি আমরা সরকারকে দেখাতে পারছি। শেষে আমরা বলি উপসংহার, যে স্বার্থগোষ্ঠী নীতি প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তাদের কমন ইন্টারেস্টে পৌঁছানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিছু মহল থেকে তাদের বিরুদ্ধে সমালোচনা করা সত্ত্বেও তারা গণতন্ত্রকে আরো উন্নত করতে সাহায্য করে। তারা ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে এবং এর প্রচার করে। তার সংখ্যাগরিষ্ঠ স্বার্থগোষ্ঠীর ক্ষমতা সীমাবদ্ধ রাখে এবং বিধায়কদের পর্যাপ্ত তথ্য প্রদানের মারফত আগ্রহী গোষ্ঠীগুলিকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে এবং বিভিন্ন নীতি সংক্রান্ত বিষয়গুলিকে প্রভাবিত করে। নীতি নির্ধারণে তাদের প্রভাবের মাত্রা নির্ভর করে কিসের উপরে, তাদের আকার, সংগঠন এবং সংহতকরণের উপর। সংখ্যাগুলি যাতে সুসংগত হবে, তত তাদের নীতি প্রক্রিয়ার প্রভাব অনুভূত হবে। ধন্যবাদ।